আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। রাজনীতির মাঠে কখন যে কোন দিক থেকে অপ্রত্যাশিত বাতাস এসে সব হিসাব নিকাশ পাল্টে দেয়, আর কখন যে তপ্ত দুপুরে হঠাৎ এক ঝলক শীতল হাওয়া এসে পুরো সমীকরণগুলো নতুন করে লিখতে বাধ্য করে, তা কিন্তু বোঝা বড়ই মুশকিল। যারা বাংলাদেশের রাজনীতির নারী নক্ষত্র নিয়ে আমি মনে করি খোঁজখবর রাখেন, তারা নিশ্চয়ই ইতিমধ্যে বিভিন্নভাবে খেয়াল করেছেন। সম্প্রতি একটি অডিও ক্লিপ চারিদিকে বেশ তুলপাড় ফেলে দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের সাথে কথোপকথনে অত্যন্ত দৃঢ়তার সাথে একটি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ৬টা মাস অপেক্ষা করো, আমি আসছি। খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসবো এবং নাকে খত দিয়ে তাদেরকে জয় বাংলা বলাবো। এই যে তার কণ্ঠের একটি অদম্য আত্মবিশ্বাস, এই যে একটা চূড়ান্ত নিশ্চয়তার সুর, এটা শুনে রাজনীতির অন্দরমহলে কিন্তু একটাই প্রশ্ন প্রবলভাবে প্রতিধ্বনিত হচ্ছে: কোথা থেকে আসছে এই বিপুল আত্মবিশ্বাস? একজন নেত্রী যিনি প্রবল এক গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, তিনি এত দ্রুত কিভাবে এমন নিশ্চিত হয়ে ফেরার কথা বলতে পারেন? তিনি কি আসলেই এমন কোনো অদৃশ্য সংকেত পেয়েছেন যার জুড়ে তিনি এত বড় কথা বলছেন? নাকি এর পেছনে রয়েছে পর্দার আড়ালে ঘটে যাওয়া কোনো গভীর আন্তর্জাতিক লবিং, অথবা দেশের ভেতরের কোনো এক অজানা রাজনৈতিক শক্তির সাথে তার কোনো গোপন সমঝোতা হয়ে গেছে ইতিমধ্যে? সুপ্রিয় দর্শক, রাজনীতির এই বিশাল দাবা খেলায় কোনো চালই কিন্তু বিনা কারণে দেওয়া হয় না, এটা আপনাকে স্বীকার করতে হবে। আপনারা যদি ইতিহাসের পাতা একটু উল্টে দেখেন, দেখবেন ফরাসি যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের পর প্রবল পরাক্রমশালী নেপোলিয়ন বোনাপার্ট যখন নির্বাসনে গেলেন, তখনও কিন্তু তার অনুসারীরা বিশ্বাস করত তিনি ফিরবেন, এবং এক নাটকীয় মুহূর্তে তিনি ফিরেও এসেছিলেন। রাজনীতির এই প্রত্যাবর্তনগুলো কখনোই কেবল শূন্যগর্ভ আবেগের উপর নির্ভর করে আসলে হয় না। এর পেছনে থাকে নিখুঁত ও শীতল হিসাব নিকাশ। শেখ হাসিনা যখন ৬ মাসের কথা বলেন, তখন কিন্তু আমাদের হিসাবের খাতায় বেশ কিছু জটিল সমীকরণ সামনে এসে দাঁড়ায়। এই যে আপনারা শুনছেন, ওপার বাংলার নির্বাচনে শুভেন্দু অধিকারীর জয়ও খুদ শেখ হাসিনার হাত রয়েছে, এদিকেও কিন্তু তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। এগুলো কিন্তু মোটেও আমি মনে করি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একদিকে পরাশক্তিগুলোর ভূ রাজনৈতিক স্বার্থের এক অদৃশ্য লড়াই চলছে, অন্যদিকে হয়তোবা দেশের ভেতরের এমন কোনো পরিস্থিতি অত্যন্ত সুকৌশলে তৈরি হচ্ছে যা তাকে এই ফেরার সাহসটা সম্পূর্ণভাবে জুগিয়ে দিচ্ছে। সুপ্রিয় দর্শক, এখন সবচেয়ে বড় যে প্রশ্নটি মানুষের মনে ঘুরপাক খাচ্ছে তা হলো, তিনি যদি সত্যিই ফেরেন, তবে এদেশের মানুষ কি তাকে এত সহজে মেনে নেবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে কিন্তু আমাদের বর্তমান সমাজের দিকে, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের দিকে একটু গভীরভাবে তাকাতে হবে। একটু বুকে হাত দিয়ে চিন্তা করে দেখুন তো, গত কয়েক মাসে দেশের অবস্থাটা আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সাধারণ মানুষ কি আদৌ শান্তিতে আছে? চারিদিকে খুন, চুরি, ডাকাতি, ছিনতাই আর চরম একটা অর্থনৈতিক সংকট যেন মানুষের নাভিশ্বাস তুলে ফেলছে। মানুষ চেয়েছিল একটা স্বস্তির জায়গা, চেয়েছিল স্বাধীনভাবে শ্বাস নেওয়ার মতো একটা সমাজ, কিন্তু তারা কি সেটা আসলে পেয়েছে? এই যে এত বড় একটা পরিবর্তনের পর বুক ভরা আশা নিয়ে মানুষ তাকিয়েছিল বিএনপির দিকে, কিন্তু সেই বিএনপি কি পেরেছে সাধারণ মানুষের আস্থার জায়গাটা ধরে রাখতে? আমরা কিন্তু দেখছি সাধারণ মানুষ বিএনপির সাম্প্রতিক এমন কিছু কর্মকাণ্ডে, তাদের নেতাদের এমন কিছু আচার আচরণে রীতিমতো হতাশ হয়ে পড়েছে। অন্যদিকে জামাতে ইসলামী নিয়ে এদেশের একটা বড় অংশের মানুষের মাঝে দীর্ঘদিনের এক ধরনের মনস্তাত্ত্বিক দূরত্ব কিন্তু রয়েছে, এটা মানতে হবে। তাদের রাজনৈতিক মতাদর্শকে এদেশের বৃহত্তর জনগোষ্ঠী
এখনো পুরোপুরিভাবে আপন করে নিতে পারেনি, বা তাদের প্রতি বলা চলে মানুষের একটা চাপা ভয় কাজ করে। তাদের সমর্থনও কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ। তাহলে সুপ্রিয় দর্শক, সাধারণ মানুষের সামনে বিকল্প কি থাকে? দর্শক, রাজনীতির এবং মানব চরিত্রের একটা বড় নির্মম সত্য হলো, মানুষ যখন বর্তমানের চরম কষ্টে জর্জরিত হয়, তখন কিন্তু তারা অতীতের ভুলগুলো, অতীতের বঞ্চনাগুলো খুব সহজেই ভুলে যায়। যখন একজন সাধারণ মানুষের জীবনের ন্যূনতম নিরাপত্তা থাকে না, রাতের বেলা পরিবার নিয়ে শান্তিতে ঘুমাতে পারে না, বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গিয়ে কিছুটা খালি হাতে ফিরতে হয়, হতাশা নিয়ে ফিরতে হয়, তখন কিন্তু তার কাছে গণতন্ত্র, ভোটাধিকার বা বাক স্বাধীনতার চেয়ে নিজের আর পরিবারের বেঁচে থাকাটা অনেক বেশি জরুরি হয়ে পড়ে। আর ঠিক এই জায়গাতেই লুকিয়ে আছে ইতিহাসের, আমি মনে করি, সবচেয়ে বড় চমক। দেখুন, বর্তমানের এই অরাজকতা, এই প্রশাসনিক শূন্যতা আর হাহাকার যদি এভাবেই আসলে চলতে থাকে, তবে একসময় হয়তো এই দেশের খেটে খাওয়া যে সকল সাধারণ মানুষজন রয়েছেন, তারা চরম হতাশায় নিজের বুক থেকে চিৎকার করে বলে উঠবেন, এর চেয়ে আগের আমলই ভালো ছিল। মানুষের মনের এই যে মনস্তাত্ত্বিক পালাবদল, বেঁচে থাকার তাগিদে পুরনোকে আঁকড়ে ধরার এই যে প্রবণতা, এটাই কিন্তু শেখ হাসিনার প্রত্যাবর্তনের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হতে চলেছে। মানুষ হয়তো সব খুব ভুলে গিয়ে কেবল একটি স্থিতিশীল জীবনের আশায় তাকেই আবার গ্রহণ করে নেবে। এমত অবস্থায় একটি কথা আমি আপনাদের বলতে চাই, সেটি হচ্ছে, আপনারা আওয়ামী লীগের বর্তমান কার্যক্রম লক্ষ্য করছেন, তাদের গতিবিধিও কিন্তু পর্যবেক্ষণ করছেন। তারা কিন্তু আইনি খড়গে, আইনি মারপ্যাচে নিষিদ্ধ একটি সংগঠন। তাদের ছাত্র সংগঠন সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ। কিন্তু তাদের কোনো অরাজকতার ঘটনা কি আপনারা শুনতে পাচ্ছেন? তারা কোনো ধরনের নাশকতা কি কোথাও ঘটাচ্ছে? তারা কি কোনোভাবে জনভোগান্তি সৃষ্টি করছে? এক কথায় যদি আমি সকল তথ্য উপাত্ত ঘেঁটে উত্তর দিই, তাহলে উত্তরটি হবে না। এবং এই না এর সাথে আপনাদেরও কিন্তু একমত হতে হবে। কারণ গণমাধ্যম থেকে শুরু করে কোথাও কিন্তু আপনারা তাদের অরাজকতা কিংবা তাদের সৃষ্ট কোনো দুর্ঘটনার খবর পাবেন না। এর মানে আসলে কি দাঁড়াচ্ছে? এর মানে দাঁড়াচ্ছে, তারা জনগণকে বুঝানোর চেষ্টা করছে তারা সেই পুরনো স্থিতিশীলতার পক্ষে। তারা জ্বালাও সন্ত্রাস, আগুন সন্ত্রাস এইসব প্রশ্রয় দেয় না, এমনকি নিজেরাও তারা সেগুলো করে না। সুপ্রিয় দর্শক, আরেকটি উল্লেখযোগ্য বিষয় আমি আপনাদেরকে এখানে বলতে চাই আলোচনার প্রসঙ্গে। এই যে আওয়ামী লীগের ছাত্র সংগঠন, ছাত্রলীগ, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা কিন্তু বর্তমান এই যে সংকটকালীন সময়, এই সংকটকালীন সময়ে কৃষকের পাশে দাঁড়িয়েছে, কৃষকের ধান কেটে দিচ্ছে। যদিও তারা যখন ক্ষমতাসীন ছিল, তখন তাদের মধ্যে একটি ট্রেন্ড হিসাবে এটি পরিচিত ছিল যে যখন ধানের মৌসুম হয়, বা দেখা যাচ্ছে কোনো প্রাকৃতিক দুর্যোগ চলে আসবে এমন অবস্থা, কিংবা ধান কাটার মৌসুম, তখন ছাত্রলীগের ছেলেরা তাদের নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের জন্য অথবা জনগণের স্বার্থে শুধুমাত্র তারা মাঠে যায় এবং ধান কাটতে সহযোগিতা করে। বর্তমান সময়ে নিষিদ্ধ থাকা সত্ত্বেও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের যে প্রচার প্রচারণা, সেই প্রচার প্রচারণার দৃষ্টিভঙ্গিতে দেখবেন তাদের ট্রেন্ড কিন্তু এখনো জারি রয়েছে। কিন্তু কষ্টের বিষয় হলো, এই ধান কাটার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন প্রচারিত হচ্ছে, তখন সেখানে তারা প্রতিপক্ষ বা বিরোধী পক্ষ, যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন, তাদের মারধরের শিকার হচ্ছেন, হেনস্থার কথা শিকার হচ্ছেন। এখন জনগণের উপকার করতে গিয়ে যখন একটি ছেলে হেনস্থার শিকার হয়, মারধরের শিকার হয়, মামলা হামলার শিকার হয়, তখন সাধারণ জনগণ কি কোনোভাবে সেই খবরটি শোনার পর সহজভাবে নেবে বা পজিটিভ ভাবে নেবে? তারা কি এটা বলবে যে এই সংগঠনটি নিষিদ্ধ, তাহলে তারা এমন কাজ করতে কেন গেল? এটা কিন্তু কখনোই বলবে না। বরঞ্চ বলবে, এখানে তারা কোনো ধরনের খারাপ কাজ করতে যায়নি, বরঞ্চ একটা কৃষকের উপকার করতে গেছে। তাহলে তাকে মারধর করা, তাকে জখম করা সম্পূর্ণ অন্যায় হয়েছে। এটাই কিন্তু মনস্তাত্ত্বিক খেলা।
এটাই কিন্তু সেই ভিকটিম কার্ড খেলা। এবং আওয়ামী লীগ যেদিন থেকে ধরে নিয়েছে যে তারা যদি ভিকটিম কার্ড না খেলে অথবা তারা জনগণের মনের আস্থা পুনরায় ফিরে না পায়, ততদিন পর্যন্ত কিন্তু রাজনীতির অন্দরমহলে কিংবা রাজনীতির মাঠে তাদের অবাধ বিচরণ করা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে। রাজনৈতিক প্রতিহিংসা তাদেরকে প্রতিনিয়ত জর্জরিত করবে। এখন কিন্তু এই যে কর্মকাণ্ডগুলো ঘটছে, এই কর্মকাণ্ডগুলো ঘটার কারণে তারা প্রকাশ্যে এখন বলার সুযোগও পেয়ে যাচ্ছে যে এই নিন্দনীয় কাজগুলো আমাদের উপর চলছে, এই অত্যাচার আমাদের উপর চলছে। অথচ বিগত দিন যখন আমরা ক্ষমতায় ছিলাম তখন অন্যান্য রাজনৈতিক দলের যারা ছাত্র সংগঠন করতেন, তারা জনগণের পাশে দাঁড়ালে তাদের সাথে আমরাও কাঁধ মিলিয়ে তাদেরকে সহযোগিতা করেছি, তাদেরকে এভাবে নির্যাতন করিনি। এই বিষয়টি জনগণকে কিন্তু তারা বুঝাতেও বর্তমান সময় সক্ষম হয়ে যাচ্ছে। জনগণ এখন আর কিন্তু অন্ধ নেই। তারা মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যম, টিভি মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সাথে জড়িত। তারা সব সময় প্রতিদিনকার খবরগুলো দেখে। এবং এই যে রাজনৈতিক দলগুলোর একটা নির্দিষ্ট শ্রেণী রয়েছে শুধুমাত্র প্রচার প্রচারণার জন্য। এই প্রচার প্রচারণাগুলোর কারণে কিন্তু যে ঘটনাই ঘটুক না কেন, এটা কিন্তু জনগণের কাছে একদম গ্রামের বা একটি ওয়ার্ডের তৃণমূল পর্যায়ের কোনো একজন মুরব্বীর কাছে পৌঁছাতে সময় লাগে না। তখন কিন্তু স্বাভাবিকভাবেই জনগণের মধ্যে একটা শীতল অনুভূতি কাজ করে যে একটা নির্দোষ মানুষকে, একটা নির্দোষ রাজনৈতিক দলের কর্মীকে জনগণের উপকার করতে যাওয়ার বিনিময়ে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। এই যে ভিকটিম কার্ড, এটা কিন্তু আওয়ামী লীগের জন্য বর্তমান সময়ে জনসমর্থন ফিরে পাওয়ার একটি বড় আশার প্রতীক। এবং আওয়ামী লীগ সেই ভিকটিম কার্ডকে কাজে লাগিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। আর এটাই হচ্ছে শেখ হাসিনার সেই অডিও বার্তার সব থেকে বড় উপকারী মেটেরিয়াল। শেখ হাসিনা ধীরে ধীরে বুঝতে পারছেন, ধীরে ধীরে উনি যে প্ল্যান করছেন সেই প্ল্যান সফল হচ্ছে। এবং সেই প্ল্যান সফল হওয়া মানেই হচ্ছে শেখ হাসিনার দেশে ফেরার একটা প্রত্যাশা, বা শেখ হাসিনার দেশে ফেরার সময় তাড়াতাড়ি হয়ে আসা, সামনে চলে আসা। যার কারণে শেখ হাসিনা এত দৃঢ় এবং আত্মবিশ্বাসী হয়ে দেশের অভ্যন্তরীণ রাজনীতির কথা চিন্তা করে, দেশের জনগণের কথা ভেবে এবং আন্তর্জাতিক লবিং তদবিরগুলোর হিসাব নিকাশ মিলিয়ে এমন আত্মবিশ্বাসী কণ্ঠে বলতে পারছেন যে 6 মাসের মধ্যে তিনি দেশে ফিরছেন। তবে এখানেও কিন্তু একটা কিন্তু আছে। এটাই হচ্ছে মুদ্রার উল্টো পিঠ। এবার মুদ্রার উল্টো পিঠ একটু দেখি। এই প্রত্যাবর্তনের গল্পটা কি এতটাই সহজ আর মসৃণ হবে? আমরা যদি একটু গভীরে প্রবেশ করি তাহলে দেখব শেখ হাসিনার এই আত্মবিশ্বাসী বার্তার পর খুদ তার দলের ভেতরের চিত্রটা আসলে কতটা করুণ। তিনি তৃণমূলের নেতাকর্মীদের মন চাঙ্গা করার জন্য হয়তো বলছেন আমি আসছি, কিন্তু এই মিষ্টি কথায় কি আসলে তৃণমূলের সেই নিবেদিত প্রাণ ক্ষতবিক্ষত কর্মীদের চিরা আদৌ ভিজবে? গত কয়েক মাসে দলের যে সাধারণ কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে হামলা মামলার ভয় উপেক্ষা করে ছোটখাটো হোক কিংবা বড় পরিসর হোক মিছিল করেছেন, যাদের নামে অসংখ্য মামলা হয়েছে, যারা আজ ভিটেমাটি বিক্রি করে লাখ লাখ টাকা খরচ করে জেল থেকে জামিন পাওয়ার আপ্রাণ চেষ্টা করছেন, তাদের খোঁজ কিন্তু এই বড় বড় নেতারা কেউ রাখেনি। সুপ্রিয় দর্শক, দলের ভেতরে যারা হাইব্রিড ছিল, যারা কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার করে সম্পদের বলা চলে এক বিশাল পাহাড় গড়েছে, যারা কেবল ক্ষমতা আর পদবীর দাপটে আখের গুছিয়েছে, তারা কিন্তু ঠিকই বহাল তবিয়তে বিদেশে বসে নিরাপদ আর আয়েশে জীবন কাটাচ্ছে। আর এদিকে সাধারণ কর্মীরা জেল খাটছে, পুলিশের তাড়া খাচ্ছে। এই যে একটা চরম বৈষম্য, দলের ভেতরেই এই যে নির্মম অবিচার। শেখ হাসিনা যদি সত্যি ফিরে আসেন, তবে তাকে কি সবার আগে নিজের দলের ভেতরের এই আবর্জনাগুলো পরিষ্কার করতে হবে না? এই দুঃসময়ে যারা দলের সাথে বেইমানি করেছে তাদের বাদ দিয়ে তাকে কি একটি অত্যন্ত কঠিন ও নির্মম শুদ্ধি অভিযানের মধ্য দিয়ে যেতে হবে না? আমি মনে করি অবশ্যই যেতে হবে, তবে সেটা তার ফিরে আসার পর কিংবা পূর্বে। দর্শক, রাজনীতি হলো প্রবল সম্ভাবনার এক অদ্ভুত শিল্প। এখানে শেষ কথা বলে বা অসম্ভব বলে আসলে কিছু নেই।
আজ আমরা যাকে প্রচন্ড ঘৃণায় প্রত্যাখ্যান করছি, কাল হয়তো পরিস্থিতির নির্মম শিকারে পরিণত হয়ে তাকেই আবার ত্রাতা হিসাবে আমাদেরকেই বরণ করে নিতে বাধ্য হব। শেখ হাসিনা কি সত্যি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরবেন? ফিরলে কি সেই পুরনো পরিচিত দাপটের চেহারাতেই ফিরবেন, নাকি তিনি ফিরবেন এক সম্পূর্ণ নতুন পরিণত রাজনৈতিক সমীকরণ নিয়ে? আর এদেশের হতভাগা সাধারণ মানুষ যারা বারবার ক্ষমতার পালাবদলে কেবল প্রতারিতই হয়েছে, তারা কি এই নতুন রাজনৈতিক দাবা খেলায় আবারও কোনো নিরীহ গুটু হিসেবে ব্যবহৃত হবে? সুপ্রিয় দর্শক, এইসব জটিল প্রশ্নের উত্তর হয়তো সময় আমাদেরকে সব থেকে ভালোভাবে দিতে পারবে। তবে এইটুকু নিশ্চিত করে বলা যায়, সামনের দিনগুলো বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অচিন্তনীয় রোমাঞ্চকর থ্রিলারের জন্ম দিতে যাচ্ছে। দৃশ্যপট যত দ্রুত বদলাচ্ছে আর পর্দার আড়ালে তত তৈরি হচ্ছে নতুন স্ক্রিপ্ট। এখানে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে শেখ হাসিনা যদি ফিরে আসেন 6 মাসের মধ্যে বা হঠাৎ করে, তাহলে ওনার উপর যে আইনি খড়গ রয়েছে অথবা রাজনৈতিক যে বিধি নিষেধ রয়েছে, নিষেধাজ্ঞা রয়েছে ওনার দলের উপর, সেটি যদি না উঠে এই 6 মাসের মধ্যে, তাহলে কি হবে? দেখুন, এই প্রশ্নের উত্তর একদম সহজ। আপনারা যদি ইতিহাসের দিকে লক্ষ্য করেন, কিংবা যে সকল দেশে গণ অভ্যুত্থান হয়েছে সেই সকল দেশে গণ অভ্যুত্থানে যিনি নির্বাসিত হয়েছেন তিনি পুনরায় ফিরে আসার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা যদি একটু গভীরভাবে চিন্তা করেন, তাহলে দেখবেন গণ অভ্যুত্থানে যারা পরাজিত হয়েছে কিংবা নির্বাসিত হয়েছে অথবা ক্ষমতা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে, অন্য দেশে আশ্রয় নিয়েছে পালিয়ে গিয়ে, তারা জনগণকে বা জনগণের ম্যান্ডেটকে এমন ভাবে ফিরে পেয়েছে যে জনগণ তাদেরকে দেশের মাটিতে নামা মাত্রই, অথবা জনগণ যখন শুনতে পেয়েছে যে অমুক দিন অমুক তারিখ অমুক ব্যক্তি যিনি গণ অভ্যুত্থানে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি দেশের মাটিতে পা দিবেন, তখন কিন্তু জনগণ এত পরিমাণ জনরোষ তৈরি করেছে তার প্রতি আবেগ এবং ভালোবাসা নিয়ে, তখন কোনো আইনি খড়গ, কোনো বাধা বিপত্তি তাকে কিন্তু দেশে ফেরাতে আটকাতে পারেনি। কোনো রাজনৈতিক বাধা, কোনো প্রশাসনিক জটিলতা তাকে কিন্তু আটকাতে পারেনি। এমনকি ফরাসি বিপ্লব অথবা রোম সাম্রাজ্যের ইতিহাসেও কিন্তু আমরা দেখেছি, দেশে ফেরার পর মাথা কাটা যাওয়ার বা শিরচ্ছেদ হওয়ার একটা ভয় ভীতি নিয়েও কিন্তু পরাজিত বা নির্বাসিত ব্যক্তি বা সেই শাসক দেশে ফিরেছেন। এবং ওনাকে সেই সাম্রাজ্যের যারা সাধারণ জনগণ ছিল তারা এত পরিমাণে ভালোবাসা দিয়ে, এত পরিমাণে আবেগ দিয়ে ঘিরে রেখেছিল যে প্রশাসনের কোনো একটি সূচ তাকে স্পর্শ করতে পারেনি। এবং সেই জনগণই কিন্তু তাকে আবার পুনরায় শাসন ক্ষমতায় বসিয়ে দিয়েছে। সুতরাং আপনাদের যে প্রশ্ন, সেই প্রশ্নটির উত্তর দিতে পারবে জনগণ। এবং জনগণকে কিভাবে তাদের পক্ষে নিয়ে আসতে পারবে সেই ব্যাপারে আওয়ামী লীগ তাদের সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছে, তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখন সম্পূর্ণ জনগণের ম্যান্ডেট যদি তারা অর্জন করে নিতে পারে, তাহলে শেখ হাসিনা 6 মাস পরেও যদি দেশের মাটিতে নামেন এবং দেশের আপামর জনগণ যদি জনরোষ তৈরি করে শেখ হাসিনাকে স্বাগত জানাতে চলে যান, তাহলে আন্তর্জাতিক মহল, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, পরাশক্তি, এমনকি সকল প্রকার আইনি খড়গ অথবা সেই ঝুলে থাকা ফাঁসির দড়িটাও কিন্তু শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে পারবে না। এবং এটা বাংলাদেশের জন্য আরেকটি নতুন ইতিহাস রচনা করবে, যেই ইতিহাস কখনোই কিন্তু ভেঙে চুরমার করা যাবে না। এটা এমন এক পর্যায়ে বাংলাদেশকে নিয়ে যাবে যে বাংলাদেশ হবে দীর্ঘদিনের জন্য একটি স্থিতিশীল রাষ্ট্র, যেটা আমরাও কল্পনা করতে পারছি না, আপনারাও হয়তোবা কল্পনা করতে পারছেন না। তবে সবকিছু সময় বলে দেয়, সময় আসলে ঠিক করে দেয় কে কতটুকু শক্তিশালী হবে, কে কখন ফিরবে, কার পক্ষে কে যাবে। এবং সেই সময়ের জন্যই কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। আমরা কেবল পর্যবেক্ষণ করতে পারি, কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা আমরা আগাম রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে দু একটা কথা ভবিষ্যৎবাণী বলবো না, দু একটা কথা আগাম বার্তা হিসেবে দিয়ে দিতে পারি, যেটাকে পূর্বাভাস বলা হয়।
তাই বলে এরকমটা আশা করা ঠিক না যে অন্য কোনো পরাশক্তি নিজে এসে ক্ষমতায় বসিয়ে দেবে। এটা সম্পূর্ণরূপে দলের রাজনৈতিক শক্তি এবং দেশের জনগণের উপর নির্ভর করছে। তবে আন্তর্জাতিক লবিং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ পরিপূরক হিসাবে কাজ করছে। আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, আমার যদি কোনো ধরনের ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। কারণ আপনাদের মন্তব্যগুলো বা আপনাদের কমেন্টস গুলো আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। এবং যদি আপনার বাচ্চা হামের টিকার উপযুক্ত হয়ে থাকে, তাহলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করে হামের টিকাটি নিশ্চিত করে নিন। যতটুকু শুনতে পেয়েছি, সরকার হামের টিকা দেওয়ার ব্যবস্থা করছে। আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন সুরক্ষিত থাকে। আল্লাহ হাফেজ।